সকালে ঘুম ভাঙার পর ঠিক কোন জিনিসটা আমাদের বিছানা ছেড়ে উঠতে বাধ্য করে? হ্যাঁ, খুব সাধারণ একটা প্রশ্ন। হ্যাঁ, খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করতে পারে একটি দীর্ঘ, সুখী আর অর্থমহ জীবনের রহস্য। একদম ঠিক। জাপানের ওকিনাওয়া দ্বীপের শতায়ু মানুষদের কাছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু একদম স্ফটিকের মতো পরিষ্কার। সেখানে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স ১০০-র বেশি, অথচ তারা দিব্যি সুস্থ। হ্যাঁ, প্রতিদিন নিজেদের সবজি বাগানে কাজ করছেন। ঠিক, বন্ধুদের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছেন। আজ আমরা সেই রহস্যের গভীরে যাব, যাকে তারা বলেন ইকিগাই। আর আমাদের আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি হল ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইটি। একদম। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কেবল জিনগত কারণ নয়, বরং কোন জীবন দর্শনের কারণে মানুষ এত দীর্ঘ এবং পরিপূর্ণ জীবন লাভ করতে পারে। আমাদের যারা শুনছেন তারা খুব সহজেই এর মূল নির্যাসটা আজকের আলোচনা থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, গবেষণার ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়। ওকিনাওয়া দ্বীপটি পৃথিবীর সেই ৫টি ব্লু জোনের একটি, যেখানে মানুষের আয়ু সবচেয়ে বেশি। ব্লু জোন, রাইট। তো ব্লু জোন নিয়ে যারা কাজ করেন তারা দেখেছেন যে ওকিনাওয়ায় শুধু ১০০ বছর পার করা মানুষের সংখ্যাই বেশি নয়, বরং তাদের মধ্যে ক্যান্সার বা হার্টের অসুখের মতো ক্রনিক রোগগুলো খুব কম। ডিমেনশিয়ার হারও তো বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম, তাই না? একদম ঠিক বলেছেন। দীর্ঘায়ুর পেছনে জিনগত কারণ হয়তো কিছুটা থাকে, কিন্তু মূল জাদুটা লুকিয়ে আছে তাদের প্রতিদিনের অভ্যাস, খাদ্যাভ্যাস আর সবচেয়ে বড় কথা, তাদের মানসিকতায়। মানসিকতা। হ্যাঁ, আর এই মানসিকতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই শব্দটি ইকিগাই। ওকে, লেটস আনপ্যাক দিস। চলুন বিষয়টা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। জাপানি ভাষায় ইকি মানে হলো জীবন, আর গাই মানে হলো কোনো কিছুর মূল্য বা সার্থকতা। অর্থাৎ ইকিগাই হল বেঁচে থাকার উদ্দেশ্য। ঠিক, বা সকালে ঘুম থেকে ওঠার সেই অমোঘ কারণ। বইটিতে একটি চমৎকার ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই ধারণা কি ব্যাখ্যা করা হয়েছে। ইকিগাই হল মূলত ৪টি আলাদা বৃত্তের মিলনস্থল। হ্যাঁ, ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা দারুণ। প্রথমত, একজন মানুষ যা করতে ভালোবাসেন। দ্বিতীয়ত, যে কাজটিতে তিনি পারদর্শী। তৃতীয়ত, পৃথিবীর বা সমাজের যা প্রয়োজন। এবং চতুর্থত, যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। মানে এই ৪টি বিষয় যখন কোনো একটি নির্দিষ্ট কাজে এসে মেলে, ঠিক মাঝখানের সেই জায়গাটাই হলো ইকিগাই। এক্স্যাক্টলি। এই বৃত্তগুলোর কোনো একটি বাদ পড়লে জীবনে শূন্যতা তৈরি হয়। আর ওকিনাওয়ার মানুষদের ক্ষেত্রে এই ইকিগাই এতটাই শক্তিশালী যে তাদের অভিধানে অবসর বা রিটায়ারমেন্ট বলে কোনো শব্দই নেই। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, আধুনিক পশ্চিমা সমাজে অবসর বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট বয়সের পর কর্মজীবন থেকে চিরতরে ছুটি নেওয়া। হ্যাঁ, মানে ৬০ বা ৬৫ বছর বয়সে কাজ ছেড়ে দেওয়া। ঠিক, কিন্তু ওকিনাওয়ার সংস্কৃতিতে জীবনে একটি উদ্দেশ্য থাকা বা সমাজের কোনো কাজে আসা এতই গুরুত্বপূর্ণ যে কাজ থেকে একেবারে গুটে নেওয়ার কোনো ধারণাই তাদের নেই। তারা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যান। একদম, এমন কিছু না কিছু করে যান যা তাদের আনন্দ দেয় এবং সমাজের জন্য কোনো না কোনোভাবে কাজে লাগে। ড্যান বিউয়েটনারের মতো ব্লু জোন গবেষকরা দেখেছেন এই যে দরকারি হয়ে থাকার অনুভূতি, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য এক অপরিহার্য উপাদান। এই অবসর না নেওয়ার ব্যাপারটা নিয়ে একটা খুব চেনা রূপকের কথা মাথায় এলো আমার। কি রকম? ইকিগাই কি তবে একটি গাড়ির ইঞ্জিনের মতো? আর অবসর নেওয়া মানে কি সেই ইঞ্জিনকে চিরতরে বন্ধ করে গ্যারেজে ফেলে রাখা? দারুণ তুলনা। কারণ একটা গাড়ি যদি দিনের পর দিন গ্যারেজে পড়ে থাকে, তাহলে তার ইঞ্জিন অয়েল শুকিয়ে যায়, গিয়ারে জং ধরে এবং একদিন সেটা আর স্টার্টই নেয় না। আমাদের মস্তিষ্ক বা শরীরও কি একইভাবে কাজ করে? রূপকটি একদম নিখুঁত এবং বিজ্ঞানসম্মতভাবেও এটি সত্য। মস্তিষ্ককে যদি নিয়মিত চ্যালেঞ্জ না করা হয়, তবে নিউরেল পাথওয়ে বা স্নায়বিক সংযোগগুলো দুর্বল হতে শুরু করে। মানে ব্রেনে জং ধরতে শুরু করে। ঠিক তাই। মনস্তত্ত্ববিদ ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপির দিকে তাকালে আমরা এর গভীরতা বুঝতে পারি। ফ্র্যাঙ্কেল তো কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, তাই না? হ্যাঁ, ফ্র্যাঙ্কেল তার নিজের কনসেন্ট্রেশন ক্যাম্পের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার আলোকে দেখিয়েছিলেন
যে মানুষের ভেতরে সবসময় একটি অর্থ বা উদ্দেশ্য খোঁজার তাগিদ থাকে। যাদের বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না, তারা ক্যাম্পে খুব দ্রুত হাল ছেড়ে দিয়েছিলেন। ফ্র্যাঙ্কেল একটি চমৎকার টর্ম ব্যবহার করতেন, কি বলে সানডে নিউরোসিস বা রবিবারের স্নায়বিক বৈকল্য। সানডে নিউরোসিস ব্যাপারটা কি? মানে সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর ছুটির দিনে যখন কোনো কাজ থাকে না, তখন অনেকেই এক ধরনের গভীর শূন্যতা বা বিষণ্ণতা অনুভব করেন। ও আচ্ছা, মানে উইকেন্ডে এসে ডিপ্রেসড ফিল করা। হ্যাঁ, আর এই শূন্যতা পূরণের জন্যই প্রতিদিনের একটি অর্থপূর্ণ রুটিন থাকা জরুরি। বুঝতে পেরেছি। ফ্র্যাঙ্কলের লোগোথেরাপির পাশাপাশি সোমা মরিতার তৈরি করা মরিতা থেরাপির কথাও বইটিতে বেশ গুরুত্বের সাথে উঠে এসেছে। হ্যাঁ, মরিতা থেরাপি খুবই ইন্টারেস্টিং। পশ্চিমা বিশ্বে অনেক থেরাপি সাধারণত মানুষের নেতিবাচক চিন্তাকে পাল্টানোর চেষ্টা করে, যাতে তাদের আচরণ বদলায়। কিন্তু মরিতা থেরাপির দৃষ্টিভঙ্গি একদম ভিন্ন। ঠিক, তারা অনুভূতিকে পাল্টানোর চেষ্টা করে না। এর মূল কথা হল নিজের অনুভূতিগুলোকে আকাশের পরিবর্তনশীল আবহাওয়ার মতো মেনে নেওয়া এবং বর্তমানের কাজের ওপর ফোকাস করা। একদম তাই। মানে আমার খারাপ লাগছে বলে আমি কাজ করব না, এমনটা নয়, বরং খারাপ লাগাটাকে মেনে নিয়েই আমি আমার নির্ধারিত কাজটা করে যাব। ঠিক, ওই জায়গাটাতেই মরিতা থেরাপির মূল শক্তি। কাজ করতে করতে একসময় অনুভূতিটাও পাল্টে যায়। ফোকাসটা কাজের দিকে চলে যায়। আর এই যে কাজের উপর ফোকাস করা, এখান থেকেই কিন্তু মনস্তাত্ত্বিক মিহাই চিকসেন্টমিহাইয়ের ফ্লো তত্ত্বের ধারণাটি চলে আসে, ফ্লো, রাইট? যা আমাদের ইকিগাইয়ের সাথে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত। ফ্লো হলো এমন একটি মানসিক অবস্থা যখন কোনো কাজে আমরা এতটাই মগ্ন হয়ে যাই যে সময়ের হিসাব থাকে না। চারপাশের পৃথিবী যেন অদৃশ্য হয়ে যায়। একদম। এমনকি নিজের অস্তিত্বের কথাও ভুলে যেতে হয়। বইতে জিরো নামের এক সুশি শেফের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যিনি অনেক বছর ধরে সুশি বানাচ্ছেন। হ্যাঁ, ৮০ বছরের বেশি সময় ধরে প্রতিদিন পরম যত্নে সুশি বানাচ্ছেন তিনি। তার কাছে ওই সুশি বানানোর সময়টাই হলো ফ্লো। ওয়াও, ৮০ বছর! আবার প্রখ্যাত অ্যানিমেটর হায়াও মিয়াজাকির কথাও এসেছে, যিনি অবসরের ঘোষণা দেওয়ার ঠিক পরের দিনই আবার স্টুডিওতে গিয়ে ছবি আঁকতে বসে গিয়েছিলেন। কারণ ছবি আঁকাই তার ইকিগাই, তার ফ্লো। একদম তাই। কিন্তু ফ্লোয়ের এই বিষয়টা শুনলে মনে হতে পারে যে এটি বোধহয় শুধু বড় বড় শিল্পকর্ম, মাস্টারপিস তৈরি করা বা জটিল কোনো প্রজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের শ্রোতাদের মধ্যে যারা সাধারণ দৈনন্দিন জীবনযাপন করেন, তাদের রোজকার জীবনের কি জায়গা? এই মানে এখানেই বইটির একটি চমৎকার কনসেপ্ট সামনে আসে, যাকে বলা হয় মাইক্রোফ্লো। মাইক্রোফ্লো? হ্যাঁ, ফ্লো অর্জনের জন্য আপনাকে দুনিয়া কাঁপানো কোনো কাজ করতে হবে না। থালা বাসন ধোয়া, কাপড় গোছানো বা বাগানের আগাছা পরিষ্কার করার মতো খুব সাধারণ কাজেও মানুষ ফ্লো খুঁজে পেতে পারে। মানে ছোট ছোট কাজে ফোকাস করা। ধরুন, থালা বাসন ধোয়ার সময় সাবানের ফেনা, জলের তাপমাত্রা বা থালার পরিষ্কারতার দিকে যদি পুরো মনোযোগ দেওয়া যায়, তখন মস্তিষ্ক আর অতীত বা ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার সুযোগ পায় না। প্রেজেন্ট মোমেন্টে থাকা আর কি। একদম। এই ছোট ছোট ফ্লো আমাদের স্নায়বিক বার্ধক্য রোধ করতে সাহায্য করে। নতুন কিছু শেখা, নতুন মানুষের সাথে মেশা বা এমনকি নতুন কোনো গেম খেলার মতো কাজগুলো মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করে এবং তাকে তারুণ্যে ভরপুর রাখে। হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? আমরা আধুনিক জীবনের দিকে তাকালে কি দেখি? স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, একাধিক ট্যাবে কাজ করা আর সারাক্ষণ নোটিফিকেশনের ছড়াছড়ি। কনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশন। আমরা তো একটা কাজ একটানা 10 মিনিটও মনোযোগ দিয়ে করতে পারি না। এই আধুনিক অভ্যাসগুলো কি তবে আমাদের মস্তিষ্ককে এই ফ্লো অর্জনের সবচেয়ে বড় বাধা হিসাবে কাজ করছে না? এই পর্যবেক্ষণটি অত্যন্ত প্রাসঙ্গিক। মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার যে আধুনিক প্রবণতা, তা আসলে আমাদের ফ্লো পুরোপুরি নষ্ট করে দেয়। মানে আমরা ফ্লোতে ঢুকতেই পারি না। বিজ্ঞান বলছে মাল্টিটাস্কিং আমাদের মস্তিষ্কের সৃজনশীলতা কমিয়ে দেয় এবং আমরা ছোট ছোট উদ্দীপক বা ডোপামিন ড্রিভেন স্টিমুলির প্রতি আসক্ত হয়ে পড়ি। ওই যে সোশ্যাল মিডিয়ায় বারবার স্ক্রল করা। ঠিক। ফ্লো অর্জনের জন্য এমন একটা পরিবেশ দরকার যেখানে মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কম। এর পাশাপাশি মস্তিষ্কের তারুণ্য ধরে রাখার জন্য রুটিন ভেঙে নতুন চ্যালেঞ্জ নেওয়া খুব জরুরি। নতুন চ্যালেঞ্জ বলতে?
কারণ মস্তিষ্ক যখন কোনো কাজ রুটিন মাফিক করতে করতে অভ্যস্ত হয়ে যায় তখন সে অটো পাইলট মোডে চলে যায়, নতুন করে তাকে কোনো শক্তি খরচ করতে হয় না। ও আচ্ছা, মানে ব্রেন তখন লেজি হয়ে যায়। হ্যাঁ, তাই নতুন তথ্য জানা এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এই যে ফ্লো বা উদ্দেশ্যমূলক মানসিকতার কথা আমরা বলছি, এটি তো কোনো শূন্যস্থানে একা একা তৈরি হতে পারে না। একদমই না। একজন মানুষ চাইলেই একা একা সারা জীবন তার উদ্দেশ্য ধরে রাখতে পারেন না। এর জন্য প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ এবং চারপাশের মানুষের সমর্থন। হ্যাঁ, একটা কমিউনিটি দরকার। এই সূত্র ধরেই আসে ওকিনাওয়ার সেই বিখ্যাত ওগিমি গ্রামের কথা। এই গ্রামটিকে বলা হয় ভিলেজ অফ লঞ্জিভিটি বা দীর্ঘায়ুর গ্রাম। ওগিমির বয়স্ক মানুষদের জীবনযাত্রা রীতিমতো অনুপ্রেরণাদায়ক। আর এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে তাদের মোয়াই প্রথা। হ্যাঁ, এই মোয়াই কনসেপ্টটা ওকিনাওয়ার মানুষদের দীর্ঘায়ুর অন্যতম বড় রহস্য। মোয়াই আসলে কি? মোয়াই হল বন্ধুদের এমন একটি ছোট দল বা সম্প্রদায় যারা শুধু একসাথে গল্পগুজবই করে না, বরং মানসিক এবং আর্থিকভাবে একে অপরের বিপদের ঢাল হয়ে দাঁড়ায়। চলুন মোয়াইকে আমাদের আধুনিক জীবনের সাথে একটু তুলনা করে দেখি। মোয়াই কি তবে আমাদের বর্তমান সময়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের মতো? হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, মানে বন্ধুদের একটা গ্রুপ যেখানে সবাই আড্ডা দিচ্ছে। কিন্তু পার্থক্যটা মনে হয় অনেক গভীর। আধুনিক গ্রুপ চ্যাটগুলোতে মানুষ হয়তো সারাদিন শুধু ইমোজিস, জোকস বা মিম পাঠায়। হ্যাঁ, সেখানে ইমোশনাল সাপোর্টটা হয়তো অত স্ট্রং না। কিন্তু মোয়াইয়ের ক্ষেত্রে মানুষ আসলেই একে অপরের বিপদে আর্থিকভাবে এবং সামাজিকভাবে পাশে দাঁড়ায়। কেউ অসুস্থ হলে বা কারোর টাকার দরকার হলে গ্রুপের বাকিরা চাঁদা তুলে তাকে সাহায্য করে। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, একদম সঠিক তুলনা দিয়েছেন। আর এই আর্থিক ও সামাজিক নিরাপত্তার যে গ্যারেন্টি, এটি মানুষের ভেতরের ক্রনিক স্ট্রেস বা দীর্ঘমেয়াদী মানসিক চাপ অভাবনীয় মাত্রায় কমিয়ে দেয়। স্ট্রেস তো আমাদের আয়ু কমিয়ে দেয়, ঠিক। পশ্চিম বিশ্বে বা আধুনিক সমাজে মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হল আমি অসুস্থ হলে বা আমার চাকরি গেলে কি হবে। হ্যাঁ, এই ভয়টা সবার মধ্যেই থাকে। এই দুশ্চিন্তা মানুষের শরীরে প্রতিনিয়ত কর্টিসল হরমোন নিঃসরণ করে, যা হার্টের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু ওকিমের মানুষরা জানেন যে তাদের মোয়াই সবসময় তাদের পাশে আছে। মানে তাদের ওই ইনসিকিউরিটি নেই। এর পাশাপাশি তারা ইউইমারু বা দলবদ্ধ কাজে প্রচণ্ড বিশ্বাসী। ইউইমারু? চমৎকার শব্দ। তারা একসাথে ফসল কাটে, এমনকি একে অপরের বাড়ি তৈরিতেও বিনা পারিশ্রমিকে সাহায্য করে। এই পারস্পরিক নির্ভরতা তাদের মধ্যে স্ট্রেস কমানোর পাশাপাশি অ্যান্টি ফ্র্যাজিলিটি তৈরি করে। এই অ্যান্টি ফ্রেজিলিটি ধারণাটা একটু ব্যাখ্যা করা দরকার। আমরা তো সাধারণত রেজিলিয়েন্স বা সহনশীলতার কথা শুনি। রেজিলিয়েন্স বা সহনশীলতা মানে হল জীবনে কোনো বড় আঘাত বা বিপর্যয় এলে ভেঙে না পড়ে আগের অবস্থায় টিকে থাকা, মানে বাউন্স ব্যাক করা। কিন্তু অ্যান্টি ফ্র্যাজিলিটি তার চেয়েও এক ধাপ এগিয়ে। এর মানে হল আঘাত পেলে তা শুধু সহ্য করাই নয়, বরং সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা। ও, এটা তো দারুণ একটা কনসেপ্ট। ঠিক যেমন আমাদের পেশি ভারী ওজন তোলার সময় ছিঁড়ে যায়, কিন্তু বিশ্রামের পর তা আরও বড় ও শক্তিশালী হয়ে গড়ে ওঠে। এই সহনশীলতা আর শক্তিমত্তার প্রসঙ্গে বইটিতে একটি দারুণ জাপানি প্রবাদের উল্লেখ আছে, নানা করুবি ইয়াওকি, মানে 7 বার পড়লে 8 বার ওঠো। অর্থাৎ জীবনে বাধা আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এর সাথে জাপানিদের আরও দুটো অসাধারণ জীবন দর্শনের কথা না বললেই নয়, ওয়াবি সাবি এবং ইচিগো ইচিয়ে। ওয়াবি সাবি। আধুনিক বিশ্ব সবসময় সবকিছু নিখুঁত বা পারফেক্ট চায়, নিখুঁত ক্যারিয়ার, নিখুঁত চেহারা, নিখুঁত বাড়ি। কিন্তু ওয়াবি সাবি হল অপূর্ণতা বা ক্ষণস্থায়ী জিনিসের মাঝে সৌন্দর্য খোঁজা। এই ওয়াবি সাবি দর্শনের মনস্তাত্ত্বিক প্রভাব অপরিসীম। একটু বুঝিয়ে বলবেন কি? ধরুন একটি চায়ের কাপ ভেঙে গেল। পশ্চিমা মানসিকতায় সেটি মূল্যহীন, কিন্তু জাপানিরা ভাঙা অংশের সোনার প্রলেপ দিয়ে তাকে জোড়া লাগায়, যাকে বলে কিনসুগি। হ্যাঁ, ভাঙা জিনিসটাকে আরও সুন্দর করে তোলে। তারা মনে করে এই ভাঙন এবং জোড়া লাগানোর দাগটি ওই কাপের ইতিহাসের অংশ, যা তাকে আরও সুন্দর করে তুলেছে। জীবনের ক্ষেত্রেও এই দর্শন মানুষকে নিখুঁত হওয়ার অমানবিক চাপ থেকে মুক্তি দেয়। আর ইচিগো ইচিয়ে?
ইচিগো ইচিয়ে দর্শন শেখায় যে বর্তমান মুহূর্তটি জীবনে একবারই এসেছে এবং আর কখনো ফিরে আসবে না। মানে লিভ ইন দ্য মোমেন্ট। ঠিক তাই, অতীত নিয়ে আক্ষেপ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকতে হবে। একটি শক্তিশালী সম্প্রদায়, স্ট্রেসমুক্ত জীবন এবং স্থিতিস্থাপক মন থাকার পরও শরীর নামের যন্ত্রটিকে ১০০ বছর সচল রাখার জন্য সঠিক জ্বালানি প্রয়োজন। একদম, ফুয়েল খুব ইম্পর্ট্যান্ট। মানসিকতা যতই ভালো হোক না কেন, গাড়িতে ভুল তেল ভরলে তো তা বেশি দূর যাবে না। তাই এবার আমাদের ওকিনাওয়ার শতায়ুদের খাদ্যাভ্যাস বা ডায়েট নিয়ে কথা বলতে হবে, যা বিজ্ঞানের দৃষ্টিতেও অত্যন্ত যুগান্তকারী। ওকিনাওয়ার মানুষদের খাদ্যাভ্যাসের সবচেয়ে বড় রহস্য হিসেবে বইটিতে একটি নিয়মের কথা বারবার বলা হয়েছে, তা হল হারা হাচিবু। হারাহাচিবু এর মানে হল পেট ৮০% ভরলেই খাওয়া বন্ধ করে দেওয়া। আধুনিক মানুষ সাধারণত গলা পর্যন্ত না ভরলে বা পেট আইঢাই না করলে ডাইনিং টেবিল ছেড়ে ওঠে না। হ্যাঁ, একদম। কিন্তু ওকিনাওয়ার মানুষ ঠিক তার উল্টোটা করেন। সো হোয়াট ডাজ দিস অল মিন? তাহলে দিন শেষে এর অর্থ কি দাঁড়াচ্ছে? মানে খুব সাধারণ একটা প্রশ্ন তো এসেই যায় যে কোনো মানুষের ক্ষেত্রে। একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার পেট ঠিক ৮০% ভরেছে? ভালো প্রশ্ন। শরীরের ভেতরে তো কোনো ফুয়েল গেজ বা মিটার নেই যা সিগন্যাল দেবে। এটা কি এমন মুহূর্ত যখন আমাদের মনে হয় যে প্লেটে থাকা ওই শেষ ডেজার্টটা অনায়াসেই খাওয়া যায়, কিন্তু আমরা জোর করে নিজেকে থামিয়ে নিই? চমৎকার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বিজ্ঞান কি বলছে? যখন আমরা ভরপেট বা ১০০ ভাগ খাই, তখন সেই বিশাল পরিমাণ খাবার হজম করার জন্য শরীরকে অনেক বেশি শক্তি খরচ করতে হয় এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। শরীরের উপর চাপ পড়ে। এই পরিপাক প্রক্রিয়ার সময় শরীরে প্রচুর পরিমাণে মেটাবলিক বাই প্রোডাক্ট বা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। ফ্রি র্যাডিক্যাল? হ্যাঁ, এই ফ্রি র্যাডিক্যালগুলো শরীরের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে এবং কোষের জারণ বা সেলুলার অক্সিডেশন ঘটায়, যা বার্ধক্য ত্বরান্বিত করার মূল কারণ। ও আচ্ছা, মানে বেশি খেলে আমরা দ্রুত বুড়িয়ে যাই। ঠিক তাই। ক্যালোরি কম খেলে শরীরে এই ফ্রি র্যাডিক্যালের পরিমাণ কমে যায়। ওকিনাওয়ার মানুষরা দিনে গড়ে মাত্র ১৮০০ থেকে ১৯০০ ক্যালোরি গ্রহণ করেন, যা পশ্চিমাদের বিপুল ক্যালোরি গ্রহণের তুলনায় অনেক কম। ফলে তাদের শরীর খাবার হজম করতে গিয়ে হাঁপিয়ে ওঠে না। শুধু কতটা খাচ্ছেন তাই নয়, তারা কি খাচ্ছেন সেটাও তো সমান গুরুত্বপূর্ণ। একদম। তারা দিনে গড়ে ১৮ রকমের বিভিন্ন খাবার খান। প্রতিদিনের প্লেটে সবজির একটা আস্ত রংধনু তৈরি করা তাদের অভ্যাস। মানে কালারফুল ডায়েট। হ্যাঁ, লাল ক্যাপসিকাম, গাজর, পালং শাক, বেগুন, মানে প্লেট জুড়ে রঙের মেলা। আর এই খাবারগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অ্যান্টিঅক্সিডেন্ট হল দীর্ঘায়ুর অন্যতম বড় একটি অস্ত্র। কিভাবে কাজ করে এটা? এরা হলো সেই সব অণু যা একটু আগে বলা ওই ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোকে ধ্বংস করে এবং কোষের বয়স বাড়ার প্রক্রিয়াকে আটকে দেয়। দারুণ তো। বইটিতে ১৫টি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের কথা বলা হয়েছে, যার উপর ওকিনাওয়ার মানুষ নির্ভরশীল। যেমন ধরুন তোফু, মিসো, টুনা মাছ, গাজর, গোয়াবা বা করলা, সোয়াবিন, মিষ্টি আলু ইত্যাদি। বেশ স্বাস্থ্যকর সব খাবার। এর মধ্যে শিকুয়াসা নামের একটি লেবুজাতীয় ফলের কথা বিশেষভাবে এসেছে। এই শিকুয়াসাতে সাধারণ কমলালেবুর চেয়ে ৪০ গুণ বেশি নোবিলেটিন থাকে। ৪০ গুণ? হ্যাঁ, যা অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর চা পানের অভ্যাসের কথা তো বাদ দেওয়াই যাবে না। ওকিনাওয়ার মানুষরা প্রচুর পরিমাণে স্যানপিন চা পান করেন। হ্যাঁ, তাদের প্রিয় পানীয়। এটি মূলত গ্রিন টি এবং জ্যাজমিন বা জুঁই ফুলের একটি মিশ্রণ। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, মানসিক চাপ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একদম। তবে খাদ্যাভ্যাসের পাশাপাশি তাদের শরীরচর্চা বা শারীরিক কসরতের ধরনটাও খুব চমকপ্রদ। আধুনিক যুগে আমরা ভাবি ফিট থাকতে হলে অনেক টাকা খরচ করে জিমে যেতে হবে, ঘন্টার পর ঘন্টা ভারী ওজন তুলতে হবে বা ট্রেডমিলে দৌড়াতে হবে। হ্যাঁ, এটাই তো আমরা দেখি সব সময়। কিন্তু ওকিনাওয়ার শতায়ু মানুষরা হয়তো জীবনে কখনো জিমের দরজাই দেখেননি। জিমে গিয়ে ভারী ব্যায়াম করার ধারণাটা আসলে পশ্চিমা বিশ্বের। ব্লু জোনগুলোর দিকে তাকালে দেখা যায় একটানা বসে থেকে হঠাৎ একদিন বা সারাদিন শুয়ে বসে থেকে সন্ধ্যায় ১ ঘন্টা জিমে গিয়ে ভারী ব্যায়াম করার চেয়ে সারাদিন ছোট ছোট শারীরিক নড়াচড়ার মধ্যে থাকা শরীরের জন্য অনেক বেশি কার্যকরী। মানে কনস্ট্যান্ট মুভমেন্টে থাকা। ঠিক। ওকিনাওয়ের মানুষরা সারা দিন চলনশীল থাকেন। তারা নিজেদের সবজি বাগানে কাজ করেন, মাটিতে বসেন এবং ওঠেন, হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যান।
এর পাশাপাশি জাপানের রেডিও তাইসো নামের একটি মৃদু ব্যায়াম বা ওয়ার্ম আপ খুব জনপ্রিয়, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটি একটি মৃদু স্ট্রেচিং ব্যায়াম। প্রতিদিন সকালে উঠে রেডিও বা টিভির নির্দেশনার সাথে তাল মিলিয়ে ছেলে-বুড়ো সবাই হাত পা প্রসারিত করার এই ব্যায়ামগুলো করেন। এটা কি খুব কঠিন কিছু? একদমই না। খুব সাধারণ কিছু নড়াচড়া, যেমন হাত দুটো মাথার উপরে তোলা, কোমর ঘোরানো। এটি শরীরে রক্ত চলাচলকে দিন শুরুর আগেই স্বাভাবিক করে তোলে। আর বয়স বাড়লেও জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোকে সচল ও নমনীয় রাখে। ভারী ওয়েট লিফটিংয়ের কোনো দরকারই এখানে পড়ে না। একদম তাই। চমৎকার। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা যদি ওকিনাওয়ার শতায়ুদের জীবন থেকে পাওয়া ইকিগাইয়ের মূল নিয়মগুলোর একটা সারসংক্ষেপ করি, তাহলে আমরা বিষয়গুলোকে কয়েকটি মূল স্তম্ভে ভাগ করতে পারি। একবার সাম আপ করা যাক। প্রথমত, শারীরিক দিক থেকে সারাদিন মৃদু মারাচড়ার মধ্যে থাকা এবং পেট পুরোপুরি ভরে না খাওয়া বা হারা হাঁচিপু মেনে চলা। দ্বিতীয়ত, মানসিক দিক থেকে একটি শক্তিশালী সামাজিক বন্ধন বা মোয়াই গড়ে তোলা, যারা যে কোনো বিপদে পাশে থাকবে। আর তৃতীয়ত, জীবন দর্শনের দিক থেকে বর্তমানকে উপভোগ করা, প্রকৃতির কাছাকাছি যাওয়া, ধীর স্থিরভাবে কাজ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ইকিগাই বা জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করে শেষ দিন পর্যন্ত সেটি চর্চা করে যাওয়া। এই নিয়মগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আধুনিক জীবনের কর্মব্যস্ততা এবং প্রযুক্তির আসক্তির মধ্যে এগুলোর প্রয়োগ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যি কথা। তবে আমাদের মনে রাখতে হবে, জীবনে আমূল পরিবর্তন আনার জন্য সবকিছু একসাথে শুরু করার কোনো দরকার নেই, বরং খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করা যেতে পারে। যেমন ধরুন, খাওয়ার সময় একটু আগে উঠে পড়া। হ্যাঁ, হয়তো আজ থেকে খাওয়ার সময় পেট পুরোপুরি ভরার একটু আগেই টেবিল ছেড়ে ওঠা, অথবা প্রতিদিনের একঘেয়ে কাজের মধ্যে সাবধানে ফ্লো খুঁজে বের করার চেষ্টা করা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই সময়ের সাথে সাথে একটি দীর্ঘ, সুস্থ এবং আনন্দময় জীবনের মজবুত ভিত্তি তৈরি করে। এই ছোট পরিবর্তনের কথায় বইয়ের একেবারে শুরুর দিকে থাকা একটি চমৎকার রূপকের কথা মনে পড়ে যাচ্ছে। কোনটা? খরগোশ এবং বার্ধক্যের মুক্তিবেগ বা এজিংস এসকেপ ভেলোসিটি। ও হ্যাঁ, ওই মেটাফোরটা। ধরে নেওয়া যাক, ভবিষ্যতের অনেক দূরে একটি সাইনবোর্ড পোতা আছে, যেখানে একজন মানুষের মৃত্যুর নির্দিষ্ট বয়স লেখা। মানুষটি প্রতি বছর একটু একটু করে সেই সাইনবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন কল্পনা করা যাক, একটি খরগোশ ওই সাইনবোর্ডটি হাতে নিয়ে ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে চিকিৎসাবিজ্ঞান যদি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে ওই খরগোশের হাঁটার গতি মানুষের আয়ু বাড়ার গতির চেয়ে বেশি হয়ে যায়, তবে মানুষ কখনোই সেই সাইনবোর্ডটি ছুঁতে পারবেন না। মানে সাইনবোর্ডটা সবসময় অধরাই থেকে যাবে। ঠিক। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানুষের আয়ু হয়তো একদিন অনন্তকাল হয়ে যাবে। সত্যি অভাবনীয় একটি বৈজ্ঞানিক সম্ভাবনা। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক প্রশ্নটি। যদি সত্যি এমন কোনো দিন আসে যখন বার্ধক্য বা মৃত্যুর কোনো তাগিদই মানুষের থাকবে না, তখন কি জীবনে ইকিগাই খুঁজে পাওয়ার তাড়না একেবারেই কমে যাবে? এটা একটা গভীর ভাবনার বিষয়। মৃত্যুর কোনো তাগিদ না থাকলে একটি উদ্দেশ্যহীন অনন্ত জীবন কি আশীর্বাদের বদলে আরও ভয়াবহ এক শূন্যতায় রূপ নেবে? নাকি সেই অসীম সময়ে হারিয়ে না যাওয়ার জন্য ইকিগাই হয়ে উঠবে আমাদের বেঁচে থাকার একমাত্র